সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, এমদাদ সাথে আছে এবং আমাদের সাথে সকালের বাংলাদেশে আমরা একজন অতিথিকে নিয়ে এসেছি। আপনারা জানেন যে সকালের বাংলাদেশে আমরা সাধারণত যেটা করি যে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি, আসলে ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে যিনি আছেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, শিক্ষাবিদ এস এম আরিফুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। বিকজ আজকে আপনার খবর দেখলাম আমরা যে খুলে যাচ্ছে সবকিছু, এটা আমাকে আরো বেশি খুশি করেছে আসলে। হ্যাঁ, খুলে যাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, আজকে থেকে তো পুরোপুরি শুরু হলো, পার্শিয়ালি শুরু হলো। আমার মনে হয় এটা খুবই স্ট্র্যাটেজিক একটা ডিসিশন যে পার্শিয়ালি শুরু করে একটু দেখে পুরোপুরি শুরু করে দেওয়ার জন্য। এই স্ট্র্যাটেজিক ডিসিশনের বাইরে বেরিয়ে আসি, প্রতিদিন সকালটা কিভাবে শুরু করেন? শিক্ষাবিদের সকাল শিক্ষাবিদের সকাল শুরু করে আসলে হয় কি, আমার কিছুটা মি টাইম আছে। সকালে উঠে আমি দেখা যায় যে লাইক মেডিটেশন বা এই টাইপের কিছু কাজ করি এবং চিন্তা করি যে কি কি কাজ আজকে আছে সেভাবে চিন্তা করি এবং সকালটা শুরু করি খুব তাড়াতাড়ি নিউজ পেপারটা দিয়ে নিউজ পেপার পড়ার চেষ্টা করি। এবং নিউজ পেপার মানে অনলাইনে নিউজ পেপার পড়েন? যে হার্ড কপি পড়ি এবং হচ্ছে 7টা-8টার সময়। জি এবং ওই সময় পেপারটা চলে আসে 8টার সময় পড়ি। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বর্তমানে তো ইন্টারনেটের অভাবে আমি সোশ্যাল মিডিয়া ঢুকতে পারছি না, বাট আমি তো আসলে সোশ্যাল মিডিয়া বা এই জায়গাগুলোতে বেশ কিছুটা অ্যাক্টিভ, কারণ আমার বেশ কিছু কাজ আছে যেগুলো আমি আসলে ইউথদের সাথে শেয়ার করি, লার্নিং কিছু ম্যাটেরিয়াল। তো ওইগুলোর নোটিফিকেশনটা দেখার চেষ্টা করি এবং আমরা প্রত্যেকদিন সকালে লিঙ্কডইন এবং ফেসবুকে একটা পজিটিভ একটা পোস্ট দিতে চাই, যেটা লার্নিং, মানে বিশেষ করে কর্পোরেটে তরুণরা কিভাবে চাকরিতে তাদেরকে এগিয়ে নিতে পারে, এরকম একটা পোস্ট রেডি করি যে আজকে কি দিব। আচ্ছা আচ্ছা, এরকম একটা প্ল্যান করে শুরু করি আর কি। আচ্ছা, তাহলে মানে মোটামুটি একটা সারাদিনের একটা প্রস্তুতি নিয়ে এবং আসলে যেহেতু আপনার কর্মটা আপনার সোশ্যাল মিডিয়াতে যে ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে আসলে উদ্বুদ্ধ করে, এবং তার পাশাপাশি তো আপনার রেগুলার ক্লাসরুম তো আছে। ক্লাসরুম আছে, জি। এবং অনেকে আমাকে বলে যে আমার প্রচুর লিঙ্কডইনে যারা আছে, আমার প্রচুর স্টুডেন্ট আছে, প্রায় 20,000 স্টুডেন্ট, আমার ডিরেক্ট স্টুডেন্ট, তারা আমাকে প্রায় বলে যে স্যার আপনার এই পোস্টটা আমার খুব ভালো লাগছে। তো ওদের জন্য একটা মানে উদ্বুদ্ধ ফিল করি আমি, যে মানে এটা যে ক্লাসরুমের কন্টেন্ট রেডি করার মতো এটা টাকাটা থাকে, যেটাও দিয়ে ওদেরকে আমি উদ্বুদ্ধ রাখি। এই জায়গা থেকে এস এম আরিফুজ্জামান, আপনি বলবেন যে আমি জানি যে আপনি ইউনিভার্সিটিতে পড়ান, এর আগে অন্যান্য ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, আপনি বুয়েট থেকে পড়াশোনা করে এখানে মানে শিক্ষকতার পেশাতে আসলেন এবং আপনি ভেতর থেকে আসলে ইউথদের সাথে অনেক বেশি কানেক্টেড। আমরা যদি বলি যে এখন ইউথরা কেমন আছে, মানে আমাদের যারা ইয়াং তারা আসলে কেমন আছে এখন, বলতে গত 7-8 দিনের ইয়েতে তারা আসলে কিভাবে সময় কাটাচ্ছে? আসলে আমি খুবই পজিটিভ অ্যাটিটিউডের একজন মানুষ। আমি সেদিনও আমার এই যে মঙ্গলবারে আমার ক্লাস ছিল, লাস্ট ক্লাস, তারপর থেকে তো এই যে বন্ধ হয়ে গেল। সো আমার সপ্তাহে 3 দিন ক্লাস থাকে। সো ওই দিনও আমি ক্লাসে পড়াচ্ছিলাম যে অলওয়েজ রিমেম্বার যে একটা কয়েনের 2টা সাইড থাকে, এক সাইডে প্রবলেম আর এক সাইডে হচ্ছে অপরচুনিটিস। সো আমি মনে করি যে ইয়েস, উই হ্যাভ টু গো থ্রু দ্য প্রবলেমস অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস, বাট এটা অপরচুনিটিও খুলে দেয়। এবং যেহেতু আপনি বলছেন ইয়ুথদের কথা, আমার নিজেরই একটা বাচ্চা 13 বছর প্রায় বয়স, সো তাকেও ওই কাতারে নেওয়া যায়। সো আমি দেখলাম যে এই যে ইন্টারনেট না, ইউটিউব নাই, সে প্রচণ্ড পরিমাণে এটার সাথে একটা অ্যাডিক্টেড হচ্ছিল কিছুটা। আমি ভয় পাচ্ছিলাম যে আমার বাচ্চাটা কী করবে, বাট আমি খুবই অবাক হলাম যে সে যেগুলো করতো না আগে, এখন থেকে সে নিউজ পেপার পড়ছে এবং প্রত্যেকটা খবর পড়ছে এবং আমার সাথে পরে এসে শেয়ার করছে। সো আই ফিলস রিয়েলি গ্রেট। সো তরুণরা অবশ্যই নিউজ পেপার কি বাচ্চাদের কন্টেন্ট, মানে আপনি জানি না আপনার বাচ্চাদের বয়স কত, মানে আমি জাস্ট আমারও বাচ্চা আছে এই কারণে বলছি যে ওরা কি নিউজ পেপার বুঝবে? 12-13 বছর বয়স, তারপরে ও ক্লাস 6 এ পড়ে, সো ও কিন্তু রিলেট করতে পারছে। আমার মনে হয় যে একটা বয়সের পর থেকে দে শুড বি অ্যাওয়্যার অফ, আমার কথা যে আমি পলিটিক্স করা না করা সেটা ডিফারেন্ট কিছু, কিন্তু পলিটিক্যালি অ্যাওয়্যার থাকা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা যদি বাণিজ্য পাতার কথা চিন্তা করি, দেশে কী ধরনের গ্যাজেট আসছে, ওয়ার্ল্ড কোথায় যাচ্ছে, পত্রিকার পাতা কিন্তু শুধুমাত্র আসলে মানে শিক্ষা পাতা সেখানে থাকে, আমাদের প্রযুক্তির পাতা সেখানে থাকে, সেখানে আন্তর্জাতিক সংবাদ থাকে, তার পাশাপাশি আমাদের স্পোর্টস থাকে। তো এই বিষয়গুলোতে আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমি যেমন গুগল টক ফলো করি সবসময়। So at a point of time I was very curious, আচ্ছা গুগল টক ওরা কেন বিভিন্ন এরিয়ার এক্সপার্টদেরকে ওদেরকে ইনভাইট করে। সো পরে আমি রিয়েলাইজ করেছি যে এটা আসলে ওদের ক্রিয়েটিভিটিটা বুস্টিং করে, বিকজ ক্রিয়েটিভিটি ইজ নট এ ওয়ান শট প্রসেস, মানে এটা কিন্তু আপনার একটা প্রসেসের মধ্যে যেতে হবে, যেটা পিলের মতো না হঠাৎ করে আসবে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে গুগলের কর্মীদেরকে ওরা অনেক কিছুতে তাদের ব্যাপ্তিটা বাড়ায়। সো নিউজ পেপারটা এই জায়গায় হেল্প করবে, যেন আমি ক্লাস 4 থেকে পড়ি এবং
আপনাদের এই অনুষ্ঠানে একটা তথ্য শেয়ার করি। আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড যখন আমি একটা অনুষ্ঠানে দেখলাম যে সুবর্ণা মুস্তফা, বিখ্যাত অভিনেত্রী, উনি বলছেন যে উনি ক্লাস 4 থেকে ইংলিশ পত্রিকা পড়তেন এবং ওনার বাবা মুস্তফা সাহেবের সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেন। তা আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং আমি এটাও আপনি চান মানে যে আমার 21 বছরের ক্যারিয়ারে আমি ভেতরে- দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা আমার যারা অনেক বড় প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছে, মানে খুব ন্যারো থিঙ্কিং না, তাদের সাথে আমি রিলেট করলাম যে তারা এই পাবলিশড ওয়ার্কগুলো পড়ে আসলে অনলাইন বেস না। সো আমি ইয়ুদ্দিনকে নিয়ে একটু ওয়ারিড ছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে বাবা মারা যদি একটু এই সময়টায় তাদের পাশে থেকে গাইড করে তাহলে কিন্তু সময়টাকে কিছু জায়গাতে হয়তো হ্যান্ড হোল্ডিং করে। এই জায়গাতে এস এম আরিফুজ্জামান, আমরা একটু আমাদের সাথে আরেকজন অতিথি আছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে আরেকজন শিক্ষক আসিফ বিন আলী। শুভ সকাল আসিফ বিন আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। কেমন আছেন? এবং একই সাথে জানতে চাইবো যে আমরা যে ব্যাপারে কথা বলছিলাম আরিফ ভাইয়ের সাথে, ইন্টারনেটের ব্যবহার, আবার ইন্টারনেট চলে যাওয়াতেও কিন্তু কয়নার আরেকটা সাইডে আরিফ ভাই অনেক পজিটিভ জিনিস দেখতে পাচ্ছেন, যে আসলে পড়ার যে ব্যাপারটা চলে যাচ্ছিল সেটার ব্যবহারটা অনেক ক্ষেত্রে আসছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। শুভ সকাল এবং অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই মানে একদম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ছোট্ট করে একটু স্মরণ করে নিতে চাচ্ছি গত কয়েকদিনের আন্দোলনে যে ছাত্র ছাত্রী এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আসলে খুব অস্বাভাবিক একটা সময় পার করছি, শিক্ষক হিসেবে, ছাত্রছাত্রী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবেও। আর এই অস্বাভাবিকতার একটা প্রমাণ হচ্ছে যে আমাদের ইন্টারনেট না থাকা। এখন সেটা যে কারণেই হোক না কেন, এইটা আমাদেরকে একটা নতুন বাস্তবতার মুখোমুখি সামনে এসে দাঁড় করিয়েছে যে আমাদের প্রতিদিনের জীবন এতটাই ইন্টারনেটের সাথে কানেক্টেড, অর্থাৎ যোগাযোগ থেকে শুরু করে পড়ালেখা, অর্থনৈতিক এক্সচেঞ্জ থেকে শুরু করে আপনার ধরেন সামান্য এবং বিনোদনের জায়গাটা পুরোটাই ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো গত 5 দিন ধরে এটা প্রায় স্থবির। অবশ্যই এটার তো অনেকগুলো মানে নেগেটিভ দিক আছে, অনেকগুলো পজিটিভ দিক আছে। একটা দিক কি যে এটার একটা স্ট্রেসের দিক আছে, হ্যাঁ, যেটা আমরা অনেক বেশি মানে যতই পজিটিভলি এখানে দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে যে এই ইন্টারনেটের অ্যাবসেন্স এবং তথ্যের সাথে আমাদের যে এখন দূরত্বটা তৈরি হয়েছে, এইটা না আমাদেরকে এক ধরনের অ্যাংজাইটির মধ্যে রাখছে। এটা স্বাভাবিক না, সত্যি কথা। একটা হচ্ছে যে ধরেন আপনার জাস্ট ইন্টারনেট নাই বা আপনি নিজে ইচ্ছা করে বন্ধ করে রেখেছেন, আপনি কিছু সময়ের জন্য ইন্টারনেট ব্রেক নিচ্ছেন। আমাদের একটা শব্দ প্রচলিত আছে, আমরা সাংবাদিকতা এটা পড়াই, ডিটক্সিক পিরিয়ড। হ্যাঁ, তো ডিটক্সিক পিরিয়ডে কি হয়, আপনি ধরেন অনেক বেশি ডিজিটাল গ্যাজেটের সাথে কানেক্টেড, সো আপনি ওখান থেকে নিজেকে খানিকটা দূরে সরিয়ে রাখার জন্য গ্যাজেট গুলো ব্যবহার করছেন না, ওইটা একরকমের। আরেকটা হচ্ছে যখন ওভারঅল না থাকে, তো লাইক ওভারঅল ব্ল্যাক শাটডাউন, তো ওই অবস্থায় মানে পজিটিভ আসাটা একটু মুশকিল। হ্যাঁ, ওই অবস্থায় যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে যে এই একটা ভয়েড, একটা অ্যাবসেন্স, এবং ওই ভয়েড এবং অ্যাবসেন্স আসলে আপনাকে অন্য কোনো কাজ করতে হেল্প করে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার এখন আসলে স্টুডেন্টদের সাথে কথা বলা খুব কঠিন হয়ে গেছে, কারণ যেহেতু সবাই যার যার মতন, অনেকেই ছুটি হয়ে গেছে, গ্রামের বাড়ি চলে গেছে, বা যারা যেতে পারেনি, যারা ঢাকায় আছে। তো আমি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তো আমি এটা জানার চেষ্টা করছিলাম যে ইন্টারনেটের অ্যাবসেন্সে তাদের উপরে কি ধরনের ফিলিংস হচ্ছে। আমি যে জিনিসটা দেখলাম যে এটা তো একটা আন্দোলনের প্রেক্ষিতে ইন্টারনেটটা চলে গেছে, হ্যাঁ, এবং এই আন্দোলনের তো একটা টপ পিক ছিল, আর হঠাৎ করে যখন ওটা চলে গেছে তখন যেটা হয়েছে যে তাদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, মানে এক ধরনের অ্যাংজাইটি, মানে কি হলো, আমি আশেপাশে কোনো খবর জানতে পারছি না, আমার বন্ধুর সাথে কমিউনিকেট করতে পারছি না, এইটা একটা। তবে স্বাভাবিক অবস্থায় মানে এটা অলওয়েজ মনে করা হয় যে যখন মানে রাজনৈতিক অর্থনৈতিক একটা স্বাভাবিক অবস্থা চলে এবং সেই অবস্থায় ইন্টারনেটের সাথে একটু মানে স্বাস্থ্যকর দূরত্ব থাকাটা ভালো। স্বাস্থ্যকর দূরত্ব বলতে যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করলেন, তারপরে আবার সেখান থেকে প্রতিদিন একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা। একটা ব্যাপার আমি জানি না আপনারা এটা শুনেছেন কিনা, আমাদের ফেসে কিন্তু যেমন সানবার্ন হয় না, হ্যাঁ, অর্থাৎ সূর্যের আলোতে আমাদের চেহারায় বার্ন তৈরি হয়, ঠিক একই রকম ভাবে মোবাইলের আলোতেও
ল্যাপটপের আলোতে আমাদের চেহারায় বার্ন তৈরি হয়। তো এই যে ব্যাপারটা, এইটা তো ধরেন আমরা যতটা সময় ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, সেইটা কিন্তু থেকে যায়। তো আমি এখন বলবো যে আমাদের আশপাশের যে অবস্থা, তাতে পজিটিভ বলতে সব থেকে বেস্ট যেটা হচ্ছে আমাদের এই সানবার্নটা খানিকটা কমে গেছে, ডিজিটাল বার্ন। ভালো দিকের মধ্যে আর একটা দিকে একটু বলা যায়, সেটা হচ্ছে যে যেমন আমি বসুন্ধরা এলাকাতে থাকি, তো আমি দেখছিলাম যে আমাদের আশপাশে আমি কখনো দেখি নাই যে আমি যে রোডটাতে থাকি এখানে ছেলেমেয়েরা বাইরে বের হয়ে ক্রিকেট খেলে, এটা আমি কখনো দেখি নাই। জি আসিফ আসলে আমরা এই জায়গাটাতে আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে খুব একটা অস্থির সময়ের মাঝখান থেকে এবং অপ্রত্যাশিতভাবে আসলে আমরা ইন্টারনেট থেকে আমাদের বিচ্যুতিটা হয়েছে, কিন্তু এই যে বিচ্যুতিটা, এই যে এতদিনের যে 5 দিনের যে বিচ্যুতিটা আমাদের হয়েছে, এইটা আসলে আমাদের নতুন করে আমাদের জীবনটাকে ভাবাতে আসলে শেখাবে কিনা স্টুডেন্টদের কাছে, যে যদি ইন্টারনেট ছাড়া যদি একটা পৃথিবী কখনো হয় তাহলে আসলে সেখানে আমরা কিভাবে সার্ভাইভ করব, অথবা কিভাবে আমরা যখন ইন্টারনেট ছিল না তখনও তো আমার যোগাযোগ ছিল, তখনও আমরা জেনেছি, তখন আমরা পড়েছি, তখন আমরা বিদেশে পড়তে গেছি, তখন আমাদের ব্যবসা বাণিজ্য সবই কিন্তু চলেছে এবং সেগুলো ধরেই কিন্তু আজকের আমাদের এই সভ্যতা দাঁড়ানো। তো ইন্টারনেটটাকে আসলে খুবই প্রয়োজন আমাদের সভ্যতার জন্য, এইটুকু বোধ কি আসলে আমাদের শিক্ষার্থীদের মাঝে এসেছে কিনা, এই বিষয়টাকে আপনি আসলে উপলব্ধি করতে পেরেছেন কিনা আপনাদের স্টুডেন্টদের সাথে কথা বলে? এটা যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে কি যে ইন্টারনেট ছাড়া পৃথিবী সম্ভব, এইটা আমরা যারা 90s এর কিড, হ্যাঁ আমাদের যাদের জন্ম 90-এর 85-90-এর এই সময়টাতে, তাদের কাছে বাস্তব হলেও মিলেনিয়া কিডস বা জেনজি আমরা যেটাকে বলছি 2000-এর পরে, তাদের ক্ষেত্রে এটা খুবই অবাস্তব। এটা একটা ব্যাপার। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে আপনি নিজেই বললেন না প্রশ্নের মধ্যে যে একটা অস্বাভাবিক সময়, আসলে অস্বাভাবিক সময় না আমাদেরকে পজিটিভ দিক ভাবতে একটু খুব একটা ইন্সপায়ার করে না। এখন এই যে ইন্টারনেটের অভাবে এখন মূলত অ্যাংজাইটিটাই বেশি হবে। আপনি ইন্টারনেট বিহীন বিশ্বের কথা ভাববেন না। তবে হ্যাঁ, এটা যদি একটা ধরেন অন্য একটা অবস্থা হতো, ফর এক্সাম্পল যখন ইন্টারনেটটা নাই হয়তো বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে চলে গেছে অনেক কয়েকদিনের জন্য এবং সেটা ফেরত আসার জন্য চেষ্টা করা হচ্ছে এবং খুব একটা আশপাশে মানে সোশিও পলিটিক্যাল অতটা প্রেশার নাই, তখন আমরা ওই জায়গাগুলো ভাবতে পারতাম যে আচ্ছা ইন্টারনেট ছাড়া আমাদের জীবন কেমন হতে পারে, বা সেই ইন্টারনেট ছাড়া জীবনে বন্ধুত্ব কেমন হয়, কমিউনিকেশন কিভাবে হতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক যে এটা আমাদের একটা মানে একটা ঘোর ভেঙে দিয়েছে। হ্যাঁ, ঘোরটা কেমন যে আমরা যারা জেনজি জেনারেশন এবং বিশেষ করে ইভেন আমরা যারা 90s এবং 80s এর, তাদের মধ্যেও যে ব্যাপারটা ছিল যে ওকে ইন্টারনেটের উপরে সবকিছু নির্ভরতা, যেমন ধরেন আমরা অনেকেই যদি খেয়াল করে দেখেন মুভি ডাউনলোড করি না, কিন্তু এখন ওটিপি সিস্টেমে গিয়ে আমরা দেখি। এই যে গত কয়েকদিন ইন্টারনেট ছিল না, তাতে কিন্তু দেখবেন যে অনেকেই আশপাশে আচ্ছা মুভি কিভাবে নেওয়া যায়, পেন ড্রাইভে কিভাবে নেওয়া যায়, ব্লুটুথে কিভাবে নেওয়া যায়, বা মানে আইফোনের সিস্টেমে কিভাবে নেওয়া যায়, সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। মানে এখন তার মানে হচ্ছে যে আমরা আসলে কখনো চিন্তা করি নাই যে আমরা এরকম একটা সময় মুখোমুখি হব যখন এত লং টাইম ইন্টারনেট থাকবে না এবং সবগুলো সিস্টেম বন্ধ হয়ে যাবে। আসিফ বিন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং তার পাশাপাশি এই যে বাস্তবতা এবং পরাবাস্তবতা যদি যেভাবে বলি না কেন সবকিছু মিলে আসলে আমাদেরকে ব্যাখ্যা দেবার জন্য, এবং আপনার সাথে আমরা আছি, কথা শুনবো, কিন্তু এই মুহূর্তে যেটা করা প্রয়োজন, সকালের বাংলাদেশে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আবারও তাদের সাথে কথা বলবো। জি ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে এমদাদ, এবং আমাদের সাথে দুজন অতিথি আছে। স্টুডিওতে আছে এস এম আরিফুজ্জামান এবং ফোনে আমাদের সাথে আছেন আসিফ বিন আলী। আমরা এস এম আরিফুজ্জামান, আবার যদি আপনার কাছে আসে, আমরা মোটামুটি ইন্টারনেট থাকা না থাকা 5-6 দিনের একটা ব্যাপার আমরা ধরে নিচ্ছি এটা একটা ক্রাইসিসটা ম্যানেজ হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতে ইন্টারনেট পাওয়া গিয়েছে, ধরে নিচ্ছি যে এটা কয়েকদিনের ভেতরে পুরোপুরি স্বাভাবিক হবে। এই অংশটা বাদে যদি পরের অংশটায় আসি, যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা পাচ্ছি, তরুণদের যে সংখ্যাটা বাড়ছে, আমরা সবসময় যেটাকে নিয়ে বলছি যে এইটা আমরা অনেক কিছু হবে ইতিবাচক দিকগুলো, আসলে এই সুযোগটা যদি না নিতে পারি, এটাই কিন্তু আসলে একটা নেতিবাচক দিক হয়ে যাবে। এই অংশটা আপনি যেহেতু তরুণদের সাথে কাজ করেন, এই অংশটা আমরা আসলে কোথায় আছি এটা একটু যে আমি আগেও বলেছি সংখ্যার কথা, যে বাংলাদেশের যে ইয়ুথদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা কিন্তু আমরা বেশি দিন এনজয় করতে পারবো না, বিকজ আফটার 20 ইয়ার্স বাংলাদেশ হয়ে যাবে আবার অনেক বেশি বয়োজ্যেষ্ঠদের একটা দেশ। তো এই প্রস্তুতিটার সময় কিন্তু এখন
বাট আমাদের তরুণরা আসলে বা আমি তো 21 বছর ধরে একাডেমিক সেক্টরে আছে, আমি দেখেছি যে তারা ডিরেকশনটা বা গাইডলাইন ওইভাবে নাই আসলে। এটা আমাদের সমাজের একটা ব্যর্থতা আমি বলবো। আর ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের কমার্শিয়ালাইজেশনটা এমনভাবে বেড়েছে যার ফলে আসলে লং টার্ম নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। আফজাল সাহেব একটা খুব ভালো কথা বলেছেন যে আমাদের ভবিষ্যৎ নেই, আমরা বর্তমানে শুধু আজকেই বাঁচছি। সো এই তরুণদেরকে নিয়ে আমি মনে করি যে ভেবে দেখার সময় আছে, সুযোগ আছে, এবং তাদেরকে নিয়ে কারা ভাববে? আমরাই ভাববো। আমরা মানে কারা? আমরা শিক্ষকরা অবশ্যই শিক্ষকের জায়গা থেকে, শিক্ষক, ইউনিভার্সিটি, যেমন আমি প্রচুর ভাবি, বাট আনফরচুনেটলি একটা কথা আমি শুনেছি, চাইনিজ প্রভাব আছে যে সেই দেশটা ভালো হবে যখন একটা বৃদ্ধ এই একটা গাছ লাগাবে, গাছের ফল খেতে পারবে তার কোনো নিশ্চয়তা নাই, সে জানে খেতেও পারবে না তাও সে ফল লাগাবে। সো আমি মনে করি বাংলাদেশটাতে আমরা বাংলাদেশকে ওই জায়গায় নেওয়া দরকার। আসলে আমাদের মরালিটি, আমাদের এথিক্স, এগুলো সমাজ থেকে একেবারেই চলে গিয়েছে অনেকটা, বলা যায়, মানে যেটাকে আমরা বলছি অবক্ষয়। সো এই অবক্ষয় থেকে ঘুরে দাঁড়াতে হবে আসলে, এবং নেতৃত্বটা আসলে আমি মনে করি যে কালেকটিভলি আশা করা যায় না, বাট পার্সোনাল জায়গা থেকে, যেমন আমি পার্সোনালি চেষ্টা করছি যে লাইক যতটা পারছি। যেমন দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, মানে কেন এই কথাগুলো বলছেন, আমি দেখছি যে প্রচুর পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে, ভোকেশনাল ট্রেনিং এর জন্য অনেক সুযোগ, সরকার প্রচুর ইনভেস্টমেন্ট করছে। এটা যদি আমি তুলনা করি 10 বছর করে একটা ইউনিট করি, এই 10 বছরের থেকে দৃশ্যমানভাবে আমার কাছে মনে হয় এই 10 বছর ইজ বেটার। মানে ওই সূচক যদি বলা হয়, কোয়ান্টিটি বেড়েছে অনেক, কিন্তু কোয়ালিটিটা তো Quality আসলে বাড়ে নাই। important. কারণ আপনাকে একটা তথ্য যেগুলো আমি প্রচুর নিজস্ব রিসার্চ থেকে বের করেছি, যে দেখেন যে বাংলাদেশে যদি আমি একটা ছোট্ট একটা কথা বলি, যে বাংলাদেশের এডুকেশন সেক্টর যদি আমি বলি, পার্টিকুলারলি টিচার্সরা ম্যাক্সিমাম আমি দেখেছি তারা দে আর ফোকাসিং মোর অন দেমসেলফ, দে আর ফোকাসিং আমি কীভাবে পাবলিকেশন করবো, আমি কীভাবে একটা কনফারেন্সে যাবো, ইটস অল অ্যাবাউট মি। এখানে স্টুডেন্টের জায়গাটা কম। বাট আমি এই জায়গায় শিফট করেছি, আমি ফোকাস করেছি যে আমি আমার ক্লাসরুমে বেস্ট টিচিং দিব। এই জন্য আমি 21 বছর টিচিং করছি। আজকে আমি দেখছি যে আমার প্রচুর স্টুডেন্টরা, আমার MBA বিশেষ করে বড় বড় কোম্পানিতে আছে, ওরা আমাকে এসে বলে যে স্যার আপনার ক্লাস করে এত ভালো লাগে। তো আই থট অ্যাবাউট দ্যাট, যে ওয়াই দে আর সেইং লাইক দ্যাট। কারণ আমি তো এমন কোনো আউটস্ট্যান্ডিং কোনো টিচার না। পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার মতো 21 বছর ধরে ক্লাসরুমে শিক্ষকতা করে খুবই কম। ম্যাক্সিমাম টিচার বাংলাদেশে যারা আছেন 20 বছর ধরে একই জিনিস পড়াচ্ছেন, দে আর নট আপডেটিং দেমসেলফ, বিকজ ওই টিচিংটা বাংলাদেশে এখন চলে গিয়েছে আতুর ঘরে, ভালো পড়াতে হবে এইটা আমরা ভাবছি না সমাজে। সো আমি মনে করি এই মূল জায়গা, কোর জায়গাগুলোতে হেল্প করে। একটা ছোট আর একটা তথ্য দিব আপনাকে, বনানী 11 নম্বর রোডে আমি এক সময় থাকতাম, আমি দেখতাম যে ওখানে 3 থেকে 6 মাস পর পর নতুন নতুন কিছু রেস্টুরেন্ট আসে, আবার 6 মাস পরে যাবেন তার মধ্যে 50% নাই। কেন? বিকজ ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলা তারা ফোকাস করতো অ্যাম্বিয়েন্স, সুন্দর ছবি তোলা যায়, কিন্তু কোর জায়গাটা খারাপ ছিল, সেটা কি ফুড কোয়ালিটি, দে আর আউট। বাট ওইখানে আপনি দেখবেন যে খুব নর্মাল রেস্টুরেন্ট বছরের পর বছর আছে, কোর জায়গা। সো আমরা না মাঝখানে যেটা হয়েছে যে ধান ভাঙতে শিবের গীত একটা কথা বলতাম, সো আমরা গত বেশ 15 বছর ধরে 20 বছর ধরে আমরা এই শিবের গীতটা বেশি গেয়েছি আর কি। সো আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এই কোর জায়গাগুলোতে আমাদের ফিরে আসা উচিত, ব্যাংকিং থেকে সব সেক্টরে। আমি যদি ঠিক আপনার এই যে কথা যেটা আমাদের হচ্ছিল সেখান থেকে যদি সেটা সূত্র ধরে যদি যেতে চাই, আসিফ বিন আলী আপনার কাছে জিনিসটা জানতে চাই যে আসলে যারা আমরা শিক্ষকতায় আছি তারা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি, এবং শিক্ষকতা থাকা না থাকার বাইরেও যদি একটু সচেতন হই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা মরাল ব্যাংক্রাপসির মধ্যে দিয়ে আসলে যাচ্ছি। এই যে মরাল ব্যাংক্রাপসির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি এবং আমাদের চিন্তা চেতনা যেভাবে পরিবর্তন হচ্ছে, সেটাকে আসলে কিভাবে গাইডলাইনে বা ওটাকে স্ট্রিমলাইনে আনা সম্ভব বা আনা যায়, যেটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে আসলে তাদেরকে সহায়ক হবে। তাদের মধ্যে থেকে আসলে আমরা নেতা অথবা আমরা লিডার বলতে যেই বিষয়টা বুঝি সেই জিনিসটা আমরা বের করে আনতে পারবো সর্বক্ষেত্রে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি নিজে শিক্ষক হিসেবে ঠিক এই স্টেটমেন্টটা সাথে একমত না যে আমরা মোরাল ব্যাংক্রাপসির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই। ওইটা বললে অনেক বেশি জেনারেলাইজেশন করা হয়ে যায়। কারণ হচ্ছে যে মোরাল ব্যাংক্রাপসির স্ট্যান্ডার্ড থাকতে হবে, যে কোন স্ট্যান্ডার্ডে কে ব্যাংক্রাপ্ট, কতটুকু ব্যাংক্রাপ্ট, এবং এটা আমরা পরীক্ষা করে বের করলাম কেমন করে, নাকি এটা আমরা ইন জেনারেল ভাবছি। আমি সত্যি কথা বলতে কি, বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন ওভারঅল, মানে শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই মিলে আমি খুব একটা হতাশ না। হ্যাঁ, হতাশ না, কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমরা একটা মাস এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমাদের সোসাইটি গত 200-250 বছরে কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করে নাই। হ্যাঁ, এই যে এত সংখ্যক ছাত্রছাত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে,
এত সংখ্যক শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নানা রকমের সমস্যা থাকা সত্ত্বেও পড়াচ্ছে, ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছে এবং হচ্ছে যে যতটুকু সম্ভব লিমিটেড রিসোর্সের মধ্যে লেখালেখি করে পাবলিকেশনের চেষ্টা করছে, সেইটা আসলে সাধুবাদের যোগ্য। কারণ কি জানেন, আপনি নিজে সাংবাদিক, আপনি জানেন আমি নিজে সাংবাদিকতার বিষয়ে সাংবাদিকতার ডিপার্টমেন্টে পড়াই। আমাদের দেশের এই যে প্রফেশন গুলো, যেমন সাংবাদিকতা, শিক্ষা, এই প্রফেশন গুলো না অনেকটা আন্ডার ডেভেলপড আকারে থেকে গেছে। কেমন করে? আমাদের দেশে দেখবেন যে সব থেকে ডেভেলপড ইনস্টিটিউশন কোনটা? ব্যুরোক্রেসি। সব থেকে ডেভেলপড ইনস্টিটিউশন মিলিটারি। সব থেকে ডেভেলপড ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু যখন আমরা শিক্ষার কথা বলি, সাংবাদিকতার কথা বলি, বা এই ধরনের যে সেবা কেন্দ্রিক পেশা, সেইটার কিন্তু কোর ডেভেলপমেন্টে অনেক ঘাটতি রয়েছে, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টে। এবং এটার জন্য মানে বিশেষ কাউকে, ব্যাপারটা এরকম না যে এটার জন্য সরকার দায়ী বা এটার জন্য কোনো ব্যক্তি দায়ী। এটা হচ্ছে যে ওভার দ্য টাইম আমাদের সবসময় বাজেটের ইনভেস্টমেন্টটা ওই দিকটাতে বেশি ছিল। তো ফলে এর মধ্যে থেকেও শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা যেভাবে কাজ করছে, এইটা আমার কাছে অনেক বেশি মানে অ্যামেজিং একটা ব্যাপার। এটার আরেকটা এক্সাম্পল দিই। প্রতি বছর আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী দেখা যায় যে মানে আমাদের এখানে পড়াশোনা শেষ করার পরে MIT বা হার্ভার্ডে পড়তে যায়, স্কলারশিপ নিয়ে পড়তে যায়। হ্যাঁ, এখন আমি যদি দেখি যে এই স্টুডেন্টরা আমাদের দেশের স্কুলগুলোতে, কলেজগুলোতে কি ধরনের গবেষণার সুযোগ পেয়েছে, হ্যাঁ, বা কি ধরনের এলিমেন্ট নিয়ে ল্যাবে কাজ করার সুযোগ পেয়েছে, তাহলে খুবই অপ্রতুল। কিন্তু এই ছাত্রছাত্রীগুলোই কিন্তু আবার ওই শিক্ষা মাধ্যম থেকে বের হয়ে দুনিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাচ্ছে, এবং এইটা কিন্তু কোনো বিশেষ কোটায় না, তারা কিন্তু মেধার জোরে যাচ্ছে। তো এই দিকটা আমাদের ইগনোর করলে চলবে না। গত বছর শুধুমাত্র USA তে আমাদের এখান থেকে পড়তে গেছে 12,000-এর মতন শিক্ষার্থী। তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে 12,000 শিক্ষার্থী পড়তে গেছে, এই 12,000 শিক্ষার্থীর জীবনে একজন না একজন কিন্তু শিক্ষক আছে যে তাকে গাইড করেছে। হ্যাঁ, আবার ধরেন একজন শিক্ষকের জীবনে সফলতার একটা বড় ব্যাপারও কিন্তু তার ছাত্রছাত্রী যখন বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো কাজ করে। তো আমি ওভারঅল বলবো না যে আমাদের মানে শিক্ষক সমাজ মানে মোরালি ব্যাংকরাপ্ট। অবশ্যই এইখানে এথিক্যাল অনেক জায়গা আছে যেখানে আমাদেরকে কাজ করার অনেক জায়গা রয়েছে, কিন্তু আমি ইন জেনারেল ওই রকমটা মনে করবো না। তবে আসিফ বিন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই বক্তব্যগুলোর জন্য। এবং এইটা আসলে সত্যি একটা ইতিবাচক দিক আসলে আমাদের দিক থেকে, যে এই যে স্টুডেন্টরা বাইরে পড়তে যাচ্ছে এবং তারা স্কলারশিপ নিয়ে যাচ্ছে, তারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে যাচ্ছে, তার মানে আসলে আমরা শিক্ষা ব্যবস্থায় কোথাও না কোথাও তো তাদেরকে ক্লাসরুমে মানে ভালো পাঠদান দেওয়ার সুযোগ পাচ্ছি। এবং আমরাও দেশ থেকেও যেটা দেখছি, যে দেশ থেকেও যেটা জনাব আসিফ বললেন, যে দেশ থেকেও আমরা দেখছি যে বাংলাদেশে বসে তারা কিন্তু বাইরের জন্য কাজ করছে, বাইরের টপ 10 কোম্পানিজে তারা কিন্তু ওখানে সরাসরি রিক্রুট হচ্ছে এবং তারা ভালো করছে। আমরা এটা নিয়ে আরো কথা বলবো। আমরা সকালে বাংলাদেশে আবারও একটা বিরতি থেকে ফিরে আসছি। ফিরছে এখনই, সাথেই থাকুন। সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, ইমদাদ সাথে আছে এবং আমাদের সাথে অতিথি আছেন। আমরা যেটা SM আরিফুজ্জামান কথা বলছিলাম, জনাব আসিফ যেটা বলছিলেন যে গত বছর 12,000 শিক্ষার্থী আমেরিকাতে গিয়েছে। তো আমরা যদি এই জায়গাটা বলি, এই নাম্বারটা যদি অন্যান্য বছরের সাথে বলি, এটা কি একই রকম নাকি বাড়ছে? এবং যারা আসলে যাচ্ছে ওখানে গিয়ে তারা মানে কিছু খুব ভালো আছে যারা ভালো করছে, এমনি সাধারণত যারা আছে তারা কেমন করছে? জি, এমনিতে তো যারা বিদেশে চলে যাচ্ছে, আমি সবাইকে একটা পরামর্শ দিই এখন বিদেশে চলে যাওয়ার জন্য, মাস্টার্সটা বিশেষ করে, বিকজ এটার কারণ আছে। এবং দেখেন, আবারও বলি, অন্যভাবে মানুষ নিতে পারে, বাট আমি তো আসলে একটু ক্রিটিক্যালি অ্যানালিসিস করি, বিকজ আই এম এ ক্রিটিক্যাল থিঙ্কার, ওটা ট্রেনিংও করাই। সো বেশি মাত্রায় স্টুডেন্ট বাইরে যাচ্ছে, এটা যেমন পজিটিভ সাইড, আবার নেগেটিভ সাইড আছে। বাংলাদেশে আমরা ভালো মানের মাস্টার্স প্রোগ্রাম করতে পারিনি এখনো, সরি টু সে। আবার এটা যেরকম সত্য, বাংলাদেশে যে পরিমাণে স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা 12,000 যদি চলে যায়, আপনি কি মনে করেন এটা সিগনিফিকেন্ট? এবং আসল ভালো টপ 12,000 চলে গেছে আনফরচুনেটলি, মানে সরি টু সে। এবং এই জায়গাগুলো আমার দেখতে হবে। আমরা কিন্তু কিছু কিছু জায়গায় আমরা অনেক বেশি অপটিমিস্ট হলে কিন্তু খুবই খারাপ। আমরা বলি যে উই হ্যাভ টু বি রিয়েলিস্ট এবং রিয়েলিস্টিক। এবং আজকে প্রচুর স্টুডেন্ট চলে যাচ্ছে। আমি সবাইকে বলি যে বাংলাদেশে মাস্টার্স বাবা করো না। বাংলাদেশে একটা মাস্টার্স ওইভাবে আমরা দাঁড় করাতে পারিনি। সো আনফর্চুনেট, সো প্যাথেটিক। এটা কিন্তু খুবই দুঃখের কথা। তবে বিদেশে যারা চাচ্ছে, দে কুড মেক এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার, বিশ্বাস করেন। কারণ আমি নিজে এইটার শিকার। আমি বুয়েট কম্পিউটার সায়েন্স থেকে পাশ করি 2004 সালে। বাট আমি যখন এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে MBA করতে যাই, এমদাদ ভাই আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে বলি, একদিন রাত্রেবেলা আমার চোখ থেকে পানি পড়ছিল 1 মাসের মধ্যে, বিকজ দ্য টিচার্স আর রিয়েলি ফ্যান্টাস্টিক।
প্রফেসরস দে নো দেয়ার জব, হাউ টু প্রিপেয়ার দ্য স্টুডেন্টস। আমি চিন্তা করছিলাম যে এই মানের টিচারের খুব কাছাকাছি, মানে 50% যদি আমি বাংলাদেশে পেতাম, বাংলাদেশ চেঞ্জ হয়ে যেত। বাংলাদেশে কিন্তু বড় একটা সমস্যার জায়গা হচ্ছে শিক্ষকতার জায়গা। অনেকে অনেক প্রত্যাশার কথা কিন্তু বলছে। মানে আপনি যে ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে তুলনা করলেন, ওইটা পৃথিবীর টপ ইউনিভার্সিটিগুলোর ভিতর একটা। না, চাইলে বাংলাদেশে আমরা পারি। আপনি নিশ্চয়ই করা না, আপনি যায়। অন্যভাবে নিয়েন না। আইবিএ তে দেখেন 66-এ যখন শুরু করেন ওনারা এমবিএরা, আপনি দেখবেন যে 90 পর্যন্ত এই 25-30 ব্যাচে যে সমস্ত এমবিএসরা মার্কেটে এসেছে, দে আর ওয়ার্ল্ড ক্লাস। বাট সমস্যার জায়গাটা কোথায় ইমদাদ ভাই? আমি আবারও বলছি, আমাদের শিক্ষকতার জায়গাটাতে আরো বেশি ফোকাস করতে হবে। আমি এখানে যদি দুটো জিনিস আপনাকে যে যুক্ত করি, তারপর আপনি আবার আপনার কথা যদি সেটা আমাকে উত্তর দিতে পারেন। আমরা আগে জানতাম যে সময়ের কথা আপনি বলছেন, যে যারা টপার ছিল, ক্লাস টপার, তারা সরাসরি কিন্তু আমরা জানতাম যে তারা শিক্ষক হয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি আমরা দেখতাম যে আসলে আমাদের শিক্ষকদের তো স্যালারি স্কিমটাও যদি দেখি, সেটাও তো আসলে আমার কাছে মনে হয় যে তাদের যদি সেখানে যদি আমরা একটু বেশি ফোকাস করি, তাহলে কি আমরা মেধাবী স্টুডেন্টদেরকে ক্লাসরুমে পড়ে তাদেরকে শিক্ষক হিসেবে পাবো? আসলে এখানে অনেকগুলো মত আছে। যেমন আমি রিসেন্টলি আইডিয়া দিয়েছি, সেটা হচ্ছে যে সব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভালো শিক্ষক হবে না, বাট তাই বলে খারাপ স্টুডেন্টকে শিক্ষক করা যাবে না। সরি টু সে, মানে ধরেন আমি 1 থেকে 10 জন, এই 10 জন মধ্যে একজনকে টিচার হিসেবে নেব। বাট বাংলাদেশের সমস্যা হয় কি, কিছু ভার্সিটি যে টপার ওকে নিচ্ছে, এবং এই যে টপার হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, তার মধ্যে এমপ্যাথিটা কম হয়। বিকজ যারা টপার হচ্ছে ও নিজেই পড়তেছে একা একা, এবং আমি এরকম প্রচুর স্যাম্পল দেখেছি যাদের মধ্যে এমপ্যাথির অভাব। ওরা জানেই না যে আমার ক্লাসরুমে স্টুডেন্ট ক্যান বি কামিং ফ্রম ভেরি ডাইভার্সিফাইড সিচুয়েশন। আমার যেমন সৌভাগ্য হয়েছিল, খুব আপস অ্যান্ড ডাউনস আমার একাডেমিক ক্যারিয়ার। আমি একসময় বেস্ট স্টুডেন্ট ছিলাম, একসময় স্ট্রাগল করেছি। সো আমি দেখা যায় অনেক কানেক্ট করতে পারি, বাট কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সো কল্ড আছে বাংলাদেশে, তারা এটা কানেক্ট করতে পারে। আবার এই যে ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা ভালো পড়াইতে পারে না, এইটার সুযোগ নিয়ে আবার দেখেছি যে খারাপ রেজাল্ট করা এক সময়কার তাদেরকে আমরা শিক্ষক করছি, এবং তারা বেশ ভালো করছে ইন টার্মস অফ ডেলিভারি। এই জায়গাতে আমরা জাস্ট আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমরা জনাব আসিফ, তিনি জয়েন করেছিলেন ফোনে আমাদের সাথে, তাকেও ধন্যবাদ জানাতে চাই আমরা সকালে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার এসব বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সকালে যুক্ত হওয়ার জন্য। আজকের মতন চলে যাচ্ছি। আপনাদের দিনটি শুভ হোক, আবারও শুভ সকাল।